যেতে বলে, এই ফকির নির্পুতেরা, বিমানের টাকা পাস কই, এই ফকির নির্পুতেরা। দর্শক সালাম এবং শুভেচ্ছা হলো, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আপনারা জানেন যে দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, মেরুকরণ বলা ঠিক হবে কিনা। সেই পরিবর্তনে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, জুলাই ঘোষণাপত্র নামে একটি জিনিস আমাদের সামনে এসছে, যেটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা, বিশেষ করে গত 6 মাস। এবং সেই সাথে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা আবার নতুন করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 3 বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং চট্টগ্রামে হঠাৎ করেই একটা জুলাইয়ের মধ্যে হঠাৎ করেই মুক্তিযুদ্ধের এবং মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত আসামিদের ছবি প্রদর্শনের মাধ্যমে নতুন একটা রাজনীতিতে সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে বলে অনেকে মনে করেন, সেটা জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষে। এই প্রেক্ষাপটে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন দেশ বরেণ্য মানুষ এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে সহস্র সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি প্রথমে একটু নজর দিতে চাই জুলাই ঘোষণা। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, পাশাপাশি জুলাই ঘোষণা একটা এসছে। ধারণা ছিল জুলাই ঘোষণা এমন কিছু একটা হয়তো সামনে আসছে, অনেক কিছু আলাপ আলোচনায় ছিল। তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে, তারা সেকেন্ড রিপাবলিক বলেছে, তারপর সংবিধানে হাত দেওয়ার কথা বলেছে। শেষ পর্যন্ত ওইসব কিছু দেখা যায়নি। আসলে জিনিসটা যেটা সামনে এসছে, এটা কি এসেছে, এটা অনেকেরই প্রশ্ন যে এটা আওয়ামী লীগের পিন্ডি চটকানো, শেখ হাসিনার পিন্ডি চটকানো ছাড়া জাতির জন্য এটা আসলে কি কাজে আসবে, এটা অনেকেই এখন পর্যন্ত ধরতে যাচ্ছেন না। আপনি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ প্রতিষ্ঠায় আপনার সরাসরি ভূমিকা আছে, আপনার কাছ থেকে জানতে চাই, ওখানে বাংলাদেশ সৃষ্টি থেকে এই আগস্ট অভ্যুত্থান পর্যন্ত অনেক কিছু বলা হয়েছে, আপনার মূল্যায়ন কি এই জুলাই ঘোষণা পর্যন্ত নিয়ে? জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। 1 নম্বর হলো, আর ভালো লাগে না এইসব প্রশ্নের উত্তর দিতেও ভালো লাগে না, প্রশ্ন শুনতেও আর ভালো লাগে না। দেশটা এই জায়গাতে কার পাপে, কার মহাপাপে এই জায়গাতে দেশটা চলে গেল তাও জানি না। একটা মিনিটের জন্য একটু অপশন নিতে পারি না, শান্তিতে একটা কথা বলতে পারি না, একটা গান শুনতে পারি না, একটা কবিতা আবৃত্তি করতে পারি না, 2 জন বন্ধু বান্ধব লয়ে একটু হাসি ফুর্তি করতে পারি না, আড্ডা দিতে পারি না। এইটা একটা দেশ হইতে পারে? এটা আমার মনে নেই, কতদিন আর বাঁচবো জানি না। এখনো মনে হয় যে হাওড়া এলাকার মানুষ, ইটনা থানায় আমার বাড়ি, তোমার বাড়ি মোহনগঞ্জে, একই হাওড়ের এলাকার মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, দিরাই, সাল্লা, ধরমপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, একই এলাকার সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার মানুষ আমরা একসাথে। সেই নৌকা দৌড় কবে দেখবো গিয়া বাড়িতে, কবে নৌকা বাসায়া সেই ভাটিয়ালি গান গামু, কবে সুন্দর করে নৌকা থেকে সাঁতার লাভ দিয়ে নাইমা সাঁতার কাটবো, কবে সুন্দর মাছ খামু, কবে পাহাড়ে যাইমু নৌকা বায়া বায়া লেপসার বাজারের কাছ থেকে মাছ কিনবো, খাইলাজুরি থেকে জিতা মাছ কিনবো জাল থেকে। সেই যে আনন্দ, সেই যে দিন, সেই যে স্মৃতি, এইগুলো এখন ভুলেই যাচ্ছি। নিজেকে আর এখন সভ্য মানুষ মনে হয় না, সাধারণ মানুষও আর মনে হয় না। এখন মনে হয় যে আমরা জন্মই গ্রহণ করছি একটা অভিশপ্ত দেশে। এই দেশটাকে যার হাতে দিছিলাম গত 1 বছর আগে জনাব ইউনূস সাহেব, এইটাকে এমন ভাবে পলিউটেড করছে, এমন ভাবে নোংরা করছে, এমন ভাবে কালি করছে, এমন ভাবে ময়লা করছে ইউনূস সাহেব, এইটাতে এটার পারে দাঁড়ানো যায় না, দুর্গন্ধ করে। ওই কালকে তারা একটা, আজকে 6 তারিখ, গতকাল ছিল 5 তারিখ, তারা একটা ওই বর্ষপূর্তি করলো, 5ই আগস্ট করলো। ঠিক আছে, 5ই আগস্ট আমরাও সেদিন করছিলাম, কিন্তু আমরা যে কারণে করছিলাম, 5ই আগস্ট যে কারণে হয়েছিল, আমাদের সেই স্বপ্ন বৃথা গিয়েছে। কেন বৃথা গিয়েছে এটা করে 1 নম্বর ভাবে প্রথম বলি, এই যে কালকে যে ইউনূস সাহেবরা কিছু রাজনৈতিক দল, এখানে আমার রাজনৈতিক দলও সেখানে আছে প্রধান হিসাবে, জাতীয়তাবাদী দল আছে, জামাত আছে, এইখানে অন্যান্য দলগুলো আছে। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা একটা নিম্ন মানের একটা কাগজ করা হয়েছে, নিম্ন মান।
আমি আবারও বলছি, নিম্ন রুচি এবং নিম্ন মানের একটা ঘোষণা হয়েছে। ওই যে আমি বারবার বলছি, উনি আবার দেখলাম ওনার বক্তব্যের মধ্যে যিনি এটা লেখছেন বা যিনি এটা এই ঘোষণাটাকে যিনি সংগঠিত করছেন, ওনার ভাইস প্রেসিডেন্ট জনাব ডক্টর আলী রিয়াজ, তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ধরনের ঘৃণা বা কোনো ধরনের হিংসা নাই। কিন্তু আমি সবসময় একটা কথা বলছি যে আলী রিয়াজের মতো মানুষ আইসা আমার দেশে একটা সংবিধান বা একটা ঘোষণা লেখা দিবে, এটার প্রয়োজন নাই, কারণ উনি আমার এই দেশের নাগরিক না। এবং আমি এটাও বলছি যে আলী রিয়াজের মতো, আমি ফজলুর রহমান, হতভাগা ফজলুর রহমানের 500 কর্মী আছে। আলী রিয়াজের মতো, আবারও বলছি, আলী রিয়াজের মতো এখনো জীবিত আমার 500 কর্মী আছে যারা আলী রিয়াজের লেখাপড়া করাইতে পারবো। এবং অনেকেই আছে যারা বাম হাত দিয়ে এরকম একটা ঘোষণাপত্র লিখে দিতে পারবো আধা ঘন্টার সময়ের মধ্যে। এইরকম একটা ঘোষণাপত্র জনাব ইউনূস সাহেব করলেন, যে ঘোষণাপত্রের মধ্যে ইতিহাস নাই, যে ঘোষণাপত্রের মধ্যে সত্যের কোনো লেশ নাই, যে ঘোষণাপত্রের মধ্যে আমার জীবন যৌবন, আমার পূর্বপুরুষের জীবন, আমার পূর্বপুরুষের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, আমার পূর্বপুরুষের সংগ্রাম, যুদ্ধের কোন ধরনের একটা উচ্চারণ পর্যন্ত নাই, সেই ধরনের একটা ঘোষণা পাঠ করলেন। আমরা কি এত নিকৃষ্ট ছোট জাতি? আমাদের ইতিহাসকে এত ছোট, আমাদের ইতিহাসকে এত দরিদ্র? সেই ইতিহাসের কোনো নামই নাই। মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা কথা বললেন না। এটা তো একটা ঘোষণা, 1 বছর পরে তো একটা জাতীয় ঘোষণা দিলেন আপনি। পুলিশরা কি কুত্তা মরছে দেশে? পুলিশ মানুষ না? আমি এই কথাটা আজকে জিজ্ঞাসা করে রাখলাম, ঘোষণা এই কথাটা কেন আসলো না? 1 2 এরা আলী রিয়াজ সাহেব যে কথাটা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, ও সত্য বললাম না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের 72-এর সংবিধান 4টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এই 4টা স্তম্ভ যারা স্বীকার করে না তারা রাজাকার, তারা রাজাকারের বাচ্চা। আমি খুব ক্লিয়ারলি বললাম, এই 4টা স্তম্ভকে স্বীকার করিয়া আরো 7টা নীতি বা স্তম্ভ লাগানো হোক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই 4টা স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ যারা বাদ দিতে চায় তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। হ্যাঁ, আজকে ইউনূস সাহেব আপনার হাতে মিলিটারি আছে, আপনার হাতে পুলিশ আছে, শক্তি আছে, আপনার কাছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষমতাধর ব্যক্তিরা আছে। আপনি 4টা স্তম্ভ বাদ দিতে পারেন আলী রিয়াজ সাহেবদেরকে দিয়া, কিন্তু মনে রাখেন একদিন কিন্তু আসবে, এর জন্য মৃত্যুর পরেও কিন্তু জবাবদিহি করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার 30 লক্ষ লোকের রক্তের আখরে লেখা সংবিধানের 4টি স্তম্ভকে কেন অপমান করা হয়েছিল। আমি আজকে কিন্তু এই কথাটা বলে রাখলাম, এবং আমি আমার দলকে আমি বলবো, দলকে আমি অনুরোধ করব, দলের নেতৃত্বকে অনুরোধ করব, সংবিধানের ব্যাপারে দল অন্তত এই কথাটা ভাইবেন। খালি আজকে ক্ষমতায় যাওয়া আর কালকে প্রধানমন্ত্রিত্ব করাটাই বড় কথা না। ইতিহাস কিন্তু একদিন কথা বলবে যে শুধু ক্ষমতার জন্য আমরা কোনো ত্রুটি করছিলাম কিনা, আমরা কোনো সাংঘাতিক আপোষ করছিলাম কিনা ইতিহাসের সঙ্গে। খুব খারাপ লাগছে সংবিধানের এত বড় অপমান, ভীষণ খারাপ লাগছে। সংবিধানের 4টি স্তম্ভ থাকতে হবে, তারপরে অন্য যদি যুক্ত হইতে হবে, নিশ্চয়ই সংবিধান পরিবর্তন হবে। তবে ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ দেব একটা কারণে, উনি অন্তত ইলেকশনের ডেটটা না দিল, ডেট কবে হবে এইটা বলছে উনি নির্বাচন কমিশনকে জানিয়ে দিবেন। তবে এইটা আমি সব সময় বলি যে গ্রামে কিছু বাটপার লোক আছে, গ্রামে কিছু টাউট লোক থাকে, 5-7টা ছেলে পেলে থাকে, এদেরকে বলে তোরা ঝগড়াটা ঠিকঠাক মতো করে ফেলবে, আর আমি পিছন থেকে বলবো এই ঝগড়া করিস না, ঝগড়া করিস না, কিন্তু কাজটা যেটা করে এটা তোরা করবে। ইউনূস সাহেব যদি সৎ মনে, সত্য মনে
নির্বাচনের তারিখ দিয়ে থাকেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে, আপনাকে ঠিক করতে হবে, কারণ আপনি কিন্তু নোবেল লরিয়েট, আপনি কিন্তু খুব উঁচু মানের মানুষ, যা বলছেন তা পালন করার চেষ্টা করবেন দয়া করে। কে কইল যে 7% ভোট পাইলে 14% সিট দেওয়া লাগবে? এইসব লোকেরা যারা জীবনে, আমি তো বললাম জামাত বলেন আর এই মোল্লা মুন্সিরা বলেন, যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে, এরা সবাই মিললেও 10% ভোট পাবেন। এটা তো আমি সবসময় বলতেছি কথাটা, কিন্তু এরা যে পাওয়ার দেখাইতেছে এখন, এটা অসহ্য। এরা বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, এটা অসহ্য। এদের কথা মানলে যদি ইলেকশনের ডেট পরিবর্তন করে, তাহলে কিন্তু খুব বিপদ হবে এই দেশে। এই দেশে কিন্তু মুক্তিযোদ্ধারা বসে থাকবে না। ওই যত মানুষ দেখাইছে না, মোল্লা মুন্সিরা যে করে কয়েকদিন পরে পরে হাজারে হাজারে লাখে লাখে বের হয়, গ্রামে গ্রামে বের হবে হাজারে হাজার মুক্তিযোদ্ধার স্লোগান দিয়া, 71-এর স্লোগান দিয়া হাজার হাজার গ্রামে গঞ্জে বের হবে। কেউ বের হবে শেখ মুজিবের নাম লইয়া, কেউ বের হবে জিয়াউর রহমানের নাম লইয়া। এটা মনে রাখেন, আমি কাউকে ছোট বড় করতেছি না। কেউ এক স্লোগান দিয়ে বাইর হইব মুক্তিযুদ্ধের পক্ষে, কেউ আর এক স্লোগান দিয়ে বাইর হবে। ওই যেমন এখন বামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিচ্ছে, হ্যাঁ, তোরে চিনি তুই যে হইলে পাকিস্তানি, এই শিবির তোরে চিনি তুই যে হলে পাকিস্তানি। আহা, কত সুন্দর স্লোগান! এটাই তো সত্য, এবং এটা প্রতিষ্ঠিত করে সার্বিয়া দেশের মানুষ যে জামাত শিবিররা হলো পাকিস্তানের জন্ম। ওদের স্বপ্নে এখনো পাকিস্তান আছে, ওদের স্বপ্নে এখনো পাকিস্তান, আদর্শে পাকিস্তান, চিন্তায় আফগানিস্তান। এদেরকে শিক্ষা দিবে দেশের মানুষ, বলে দিলাম। এখন কোথায় রয়েছে? সব 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নির্বাচনের যদি বিরোধিতা করে, এইসব বাজে কথা বইলা, এইসব কুতর্ক করিয়া, এইসব অযৌক্তিক কথা বইলা, ওই পিয়ার টিয়ার, ওই নতুন ইলেকশন আগে হইতে হবে, স্থানীয় ইলেকশন আগে হইতে হবে, অমুক তমুক আগে হইতে হবে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি, এইসব করে যদি নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করে, গ্রামে গ্রামে কিন্তু মানুষ নামবে। তবে এটা নির্ভর করতেছে আমার দলের নেতৃত্বের উপরে। আমার দল যদি আঙ্গুল সোজা করে বলে ইলেকশন কিন্তু হতে হবে, আমি জানি ইলেকশন হবে, এবং আমার ধারণা আমার দলের নেতৃত্বের এই যোগ্যতা আছে। আমার দল ধীরে চলছে, কিন্তু আমার দল থেমে যাচ্ছে না, সঠিক পথে চলছে। এবং একদিন এই আদেশ যেদিন হবে যে যারা নির্বাচনের বিরোধিতা করো, দেখো এরা কারা, এই দিনটা কিন্তু আসবে। শুধু আমি আপনাকে বলি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন যাবত গোলাম আজমের ছবি, নিজামের ছবি, মুজাহিদের ছবি, কাদের মোল্লার ছবি, এই রাজাকারের বাচ্চারা, এরা কারা রে? এরা তো পাকিস্তানিদের সন্তান, এরা তো পাকিস্তানের দীক্ষাখান্ডে বাপ ডাকত। এরা তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করে 30 লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করছে। এদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাঙানো থাকবে, আর এটা মেনে নিতে হবে। হ্যাঁ, নতুন প্রজন্ম তো মেনে নেয় নাই। হ্যাঁ, নতুন প্রজন্ম মেনে নেয় নাই। আমি দেখলাম নতুন প্রজন্মকে আমি সেলিউট দিচ্ছি। আজকে একজন আমেরিকা লন্ডন থেকে আমাকে জানাইলো, তাদের একজন মৌলানা আমাকে কি জানালে শুনবেন? প্রথমে আমাকে একটু থ্রেট করলো যে শিবির সম্পর্কে কোনো কথা বলেন। আমি বললাম কেন বলবো না? বললো শিবির আমরা সৃষ্টি করছিলাম। আমি বললাম কবে সৃষ্টি করছিলেন? বললো ওই যে ইসলামী ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে। এটা আবারও বলছি, কেউ সুস্পষ্ট ভাবে শুনেন একটু দয়া করে। ইসলামী যে ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে, যারা এই দেশে আলবদর সৃষ্টি করছিল, তারপরে মুক্তিযুদ্ধের পরে যখন সেই সংগঠন আর দাঁড়াইতে পারলো না, তখন ছাত্র শিবির নামে সংগঠনটা দাঁড় করে, ইসলামী ছাত্র শিবির। বললো কেন জানেন শিবির নামটা কিনা? আমি বললাম শিবির কথাটা কেন হইলো? শিবির কথাটা কেন হইলো? শিবির তো হইলো বাংলার খুব সুন্দর একটা নাম। বললো শিবির কথাটা এই কারণে হইলো, বাংলাদেশের
ইসলামী ছাত্র শক্তি যুদ্ধ করছিল। একটা করছিল নেজামে ইসলামের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল তাদেরকে বলা হতো আল শামস, আর জামাতের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল বদর, আর মুসলিম লীগ পিডিপির নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল রাজাকার। আল শামস, আল বদর, আল রাজাকার। তখন তারা যখন ছাত্র সংগঠন নতুন করে ৭৫-এর পরে, তখন তারা ওই যে আল শামসের আপনি কি আমার কথা শুনছেন? জি জি শুনতে পাচ্ছি আমি। আল শামসের নিল, জি আল বদরের নিল, জি আর রাজাকারের নিল। এই তিনটা শব্দ নিয়ে তারা শিবির কথাটা লেখে। আল শামসের আল বদরের আর রাজাকারের এই তিনটা শব্দের সম্মিলন হলো আল শামস, আল বদর, রাজাকার। এই তিনটা শব্দের সম্মিলনের নাম হলো শিবির। শিবির এই ৫ আগস্টে বা জুলাই অভ্যুত্থানে তো নিজামী, সাইদি, মীর কাসেম তাদের কোনো সম্পৃক্ততা নাই, বা শেখ হাসিনা বিরোধী এই যে গণ অভ্যুত্থান এগুলোর মধ্যে যেখানে বাংলাদেশের অস্তিত্বই তারা স্বীকার করে না। তো এই দিনটাকে ছাত্র শিবির কেন বেছে নিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছবি প্রদর্শন করতে হবে? এটার কারণ কি বলে আপনি কি মনে করেন, যে এটার মধ্যে উদ্দেশ্যটা কি ছিল? এটা এরা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত করতেছে এই দেশ এরা মানে না। এই দেশকে এরা পাকিস্তান মনে করে। এখন এইটা শিবির এবং জামাত এটা এখন প্রতিষ্ঠিত করতেছে যে পাকিস্তান, এখনো তারা মনে করে এই দেশের নাম পাকিস্তান, এবং তারা পাকিস্তানেরই মানে জন্ম দিছে এবং তারা পাকিস্তানেই জন্ম নিছে। এরা বাংলাদেশ মানে না বলে গোলাম আজমের বা ওই নিজামী এদের ছবি টাঙ্গায়, এবং এটা আরো টাঙ্গায়। যদি সময় আসে এরা এই দেশটার নাম যদি পারে পাকিস্তান করবে। আমার কথাগুলা খুব তিতা লাগতে পারে, কিন্তু এটাই সত্য। জামাত এবং শিবির বাংলাদেশ মানে না, যুদ্ধের পরা ৭১-এর যুদ্ধের পরাজয় মানে না, এবং এরা কোনোদিন মাপ চাইবো দূরের কথা, পারলে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তারা ফাঁসিতে ঝুলাই দিয়ে মুক্তিযুদ্ধের প্রতিশোধ দেব। সেই কারণে আমি বলছি, ওই যে জনাব মোহাম্মদ ইউনূস সাহেব ইলেকশন যে ঘোষণা করছেন, এইটা যাতে একটা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আপনি যদি বাপের বেটা হন, যে ঘোষণাটা জাতির সামনে এবং পৃথিবীর সামনে দিচ্ছেন, সেই ঘোষণাটা রক্ষা করেন। সেই ঘোষণাটা যদি রক্ষা না করেন তাহলে এই দেশ বাঁচবে না। ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হইলে কই যাইবো ওই দেশের রাজাকারের বাচ্চারা? কয় পার্সেন্ট ভোট পায় খালি দেখেন, কয় পার্সেন্ট ভোট রাজাকারের বাচ্চারা পায় খালি দেখেন আপনারা। এই যে এত পাওয়ার দেখাচ্ছে তারা। আমি তাই আজকে বলি ইলেকশনটা হতে হবে, কিন্তু তারা আজকে সারাদিন আমি দেখলাম ইলেকশনের যে ডেট ঘোষণা করার কথা বলা হয়েছে এই ব্যাপারে তারা সাংঘাতিক ভাবে বিরোধিতা করতেছে বিভিন্ন ধরনের বাজে অজুহাতে। এইগুলাকে অন্য কিছু যুক্তি বলে না, এগুলাকে বলে অজুহাত। সেই অজুহাতে তারা ইলেকশন পেছাতে চায়, কিন্তু ইলেকশনে দেশে হতে হবে, তা না হলে কিন্তু এই দেশ বাংলাদেশে অন্ধকার হয়ে যাবে বলে আমার মনে হয়। আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করেছেন কেন ফজলুর রহমান, দেখেন যে এনসিপি পার্টিটাকে তো বলা হয় যে কিংস পার্টি, এবং এই পার্টির খুব ছোট ঘটনা যদি ধরে নিলাম যে পিটার হাসের সঙ্গে মিটিং করতে যায় নাই কক্সবাজার, তারপরে তাদের এই জুলাই দিনটা, যে দিনটা তারা বলে যে ডক্টর ইউনূসকে তারা নিয়োগ দিয়েছে, সেই দিনটাতে তারা কক্সবাজারে। এবং অনেকে বলছেন যে ব্যাপারটা কি এখন এরকম যে এনসিপি যতটুকু প্রয়োজন ছিল তাদেরকে যা ইউজ করার করেছে এই যে গত ১ বছরে, মানে ধরেন আমরা তো, আমি একটু লম্বা করছি ভূমিকা করছি, যে আওয়ামী লীগ শাসন আমলে ধরেন